হেই কি খবর সবার, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমাদের ক্লিফস্টফেল সলিউশনের আজকের ক্লাসে আমরা 181 থেকে 88 পৃষ্ঠা পড়ব, 39-40 দুটো এক্সারসাইজ পড়ব এবং জোস দুটা টপিক। সাবজাংটিভ ইনক্লুসিভ মানে হলো প্যারালেলিজম একটা টাইপ আছে আমাদের, আর দ্যাট ক্লজ নিয়ে ছোট্ট করে কথা বলবো। 20তম ক্লাসে আমরা আছি ভাইয়া। আমাদের প্রত্যেকটা ক্লাসের একটা সিকোয়েন্স আছে, ফলে তুমি যদি শুরু করেই 20 নম্বর মানে শুরুতে 20 নম্বর ক্লাস করো, আমি বলবো হে তুমি শুরু থেকে ক্লাসগুলো করে আসো। কারণ ভাইয়া এ পর্যন্ত 19টা ক্লাস যেহেতু করে ফেলেছি, একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসের একটা কানেকশন আছে। আমি অনেক কথা রিপিট করি না, যদিও এখানে বলার প্রয়োজন, কারণ আগে একবার বলে ফেলেছি, তাই না? চলো ভাইয়েরা শুরু করি। আমি প্রত্যাশা করি তুমি ক্লাসগুলো করে উপকার পাচ্ছ। ক্লাসে একটা রিয়াকশন দিয়ে ফেলে এখনই, তোমার কিছু বন্ধুদের দেখার সুযোগ করে দিবা। আমাকে তো দয়া রাখবা জানি, কারণ আমি তোমাদের জন্য আমার চেষ্টার ত্রুটি করব না ইনশাআল্লাহ। প্লাস আমার চ্যানেলে যদি তুমি নতুন হও, সাবস্ক্রাইব করো, এখনই করো, এখনই করো। আনফর্চুনেটলি ভাইয়ার ক্লাস যারা করে তার মোর দেন 70% আমাদের সাবস্ক্রাইব করে না, ক্লাস করে নিজের মতো চলে যায়। চলো ভাইয়ারা শুরু করি। হ্যাঁ, আমরা আজকের ক্লাসে যেটা দিয়ে শুরু করব, অপশনাল দ্যাট ক্লজ। এটা চট্টগ্রামের জন্য একটা ছোট্ট বিষয়, পরীক্ষা প্রশ্ন। ছোট করে বলি, অপশনাল দ্যাট ক্লজ মানে হলো ভাইয়া, আমরা তো দ্যাট ক্লজ এমন সেন্টেন্সে লিখি, আমরা জানি দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউন হোক অথবা ক্লজ মার্কার আকারে বসুক, এখন এই দ্যাটটা কি সবসময় লিখতে হবে বাক্যে নাকি না লিখলেও হয়? এটাই বলছে অপশনাল দ্যাট, মানে কিছু ভার্বের পরে তুমি এই দ্যাট ক্লজটা না লিখলেও হয়, আবার কিছু ভার্বের পর দ্যাট ক্লজ অবশ্যই লিখতে হবে, এটাই বলছে। ফলে আমি খুব বেশি প্যারা দিব না, শব্দগুলো বলে যাব। হ্যাঁ, ব্যাখ্যা লিখেছে দা ওয়ার্ড দ্যাট হ্যাজ সেভারাল ইউজেস। ওই যে ভাইয়া বলতেছিলাম সেভারাল ইউজেস হয়, এখানে শুধু তাকাও, শেষ। সেই, টেল, থিঙ্ক, বিলিভ, এই চারটা ভার্বের পরে তুমি দ্যাট ক্লজ নাও লিখতে পারো, মানে লিখলেও হবে না লিখলেও হবে, বাক্যটা কারেক্ট হবে। তবে আমরা একটু পরে দেখবো কিছু ভার্বের কথা যেগুলোর পরে দ্যাট ক্লজ লিখতেই হবে। বাক্যগুলো একটু পড়ো। জুনায়েদ সেড দ্যাট হি ওয়াজ লিভিং নেক্সট উইক। সেড দ্যাট লিখলাম না, টোল্ড মি দ্যাট, টোল্ড মি দ্যাট না লিখলেও কিন্তু বাক্যটা কারেক্ট হয়, এটাই বলছে। তাহলে সেই, টেল, থিঙ্ক, বিলিভ। এবার আসো ভাইয়া, তাহলে সেই, টেল, থিঙ্ক, বিলিভ, সেই, টেল, থিঙ্ক, বিলিভ, এই চারটার পরে তুমি দ্যাট ক্লজ লিখলেও কারেক্ট, না লিখলেও কারেক্ট। বাট ম্যান্ডেটরি দ্যাট যেগুলো, মানে যেই ভার্বগুলোর পর দ্যাট ক্লজ তোমরা অবশ্যই লিখতে হবে, এবং চট্টগ্রামের ভর্তি পরীক্ষায় এই পয়েন্টটা ধরে প্রশ্ন আসছে। এই চারটা ভার্ব, মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট, স্টেট, এই চারটা ভার্বের পরে দ্যাট ক্লজ লিখতেই হবে। তুমি এই চারটার মুখস্থ করো, বাকি এগুলো খেয়াল রাখা দরকার নাই। যে মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট, স্টেট, এই চারটা ভার্বের পরে দ্যাট ক্লজ অবশ্যই লিখতে হবে যদি নতুন বাক্য আসে। হ্যাঁ, না আসলে তো আর লেখা দরকার নাই। তাহলে দেখো লেখা আছে দ্য মেয়র ডিক্লেয়ার দ্যাট, দ্যাট লিখতেই হবে। এটারে দ্যাট লিখবা কখন? এটা দিয়ে আমরা পিন পয়েন্ট এররও সমাধান করবো ভাইয়া। যখন এই আরো দু একটা ক্লাসের পরে পিন পয়েন্ট এরর সমাধান করবো, তখন দেখবা এই জিনিসটা লাগবে। দ্যাট কোথায় লিখবো? ডিক্লেয়ারের পরে নতুন বাক্য শুরু হওয়ার আগে। তাহলে দ্য মেয়র ডিক্লেয়ার দ্যাট অন জুন দ্য ফার্স্ট, দেখো এটা নতুন বাক্য শুরু হয়েছে, যেন এখানে দ্যাট ক্লজ লিখতেই হবে। জর্জ মেনশন দ্যাট, দেখো দ্য আর্টিকেল স্টেটেড দ্যাট, লিখতে হবে দ্যাট ক্লজ। তার মানে মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট, স্টেট, এদের পর দ্যাট ক্লজ তোমাকে লিখতেই হবে। তারপর দ্যাট ক্লজ দিয়ে একটা পয়েন্ট লেখা আছে, এটা আমাদের খুব বেশি ইস্যু না, এটা তোমরা নিজেরা পড়লো পেরে যাবা ভাইয়া। সাবজাংটিভে চলে আসি কুইক। সাবজাংটিভ মানে কি? হ্যাঁ, সাবজাংটিভ মানেটা কি আমি আমার ভাষায় বলি ভাইয়া। সাবজাংটিভ ভার্বটাকে আমরা বলি কিং অফ গ্রামার, ইংলিশ গ্রামার। এটা একটু তেরা টাইপ, এটা অনেক গ্রামারের রুলস রেগুলেশন মানে না। সাবজাংটিভ ভার্বের বা সাবজাংটিভ ওয়ার্ডগুলোর প্যাটার্ন হলো কেউ চায় অন্য কেউ কিছু একটা করুক, এমনটা বোঝায়। এই ভার্বগুলো, মানে এই টপিকটা খুব সহজ, পরীক্ষার জন্য একবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা প্র্যাকটিস সহ দেখবো ইনশাআল্লাহ। এখন কোন ওয়ার্ডগুলোকে আমরা সাবজাংটিভ বলি? দেখো ভাইয়া, এই যে এই ওয়ার্ডগুলোকে আমরা বলি সাবজাংটিভ। এই ওয়ার্ডগুলোকে ডিরেক্টলি সাবজাংটিভ বলি না, বেসিকলি কিছু ভার্ব আছে, কিছু অ্যাডজেক্টিভ আছে, এদের পরে আমরা দ্যাট ক্লজ লিখি, তখন এই ভার্বগুলোকে আমরা সাবজাংটিভ ওয়ার্ড আকারে ইউজ করি। কাজটা কি? এই ভার্বগুলো খেয়াল করো তো, লেখা আছে এখানে ক্লিফস্টফেল ভাষায়, দেখো অ্যাডভাইসে এই লেখা আছে। তারপরে আরো কিছু ভার্ব আছে। প্যাটার্নটা কি ভাইয়া আমার ভাষায় দেখাবো, কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, এক্সাম্পলগুলো আমি পরে দেখাই। আমি তোমাদেরকে আমার ভাষায় একটু সাবজাংটিভটা দেখানোর ট্রাই করি। আসো আমার ভাষায় সাবজাংটিভটা দেখাই একটু ছোট্ট করে, যেটা দেখলে তোমরা সবাই খুব সহজে ভাল লাগবে। দেখো সাবজাংটিভ বুঝতে গেলে তোমার এই পয়েন্টটা, ওয়ার্ডগুলোর মুখস্থ রাখার একটা ট্রিক্স হলো ভাইয়া, এই রূপা ইজ মডার্ন। তোমরা হয়তো এটা জানো অনেকে, রূপা ইজ মডার্ন।
রূপা ইজ মডার্ন। এবং তোমরা যারা আমার সি স্পেশাল ইংলিশের ক্লাসগুলো করছো সেখানেও আমি কোনো একটা ক্লাসে এটা ডিটেল পড়িয়েছিলাম, মানে বলেছিলাম মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু। তো দেখো রূপা ইজ মডার্ন দিয়ে যে ওয়ার্ডগুলো আছে, রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড, আর্জ, আর্জেন্ট, প্রপোজ, প্রেফার, আস্ক, অ্যাডভাইস, ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, সাজেস্ট, স্টিপুলেট, মুভ, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ডিমান্ড, ডিক্রি, এসেনশিয়াল, রিকমেন্ড, নেসেসারি। ভাইয়া আমি কোনো ভার্বের গ্রুপকে মুখস্থ করার জন্য ম্যান্ডেটরি বলি না, বাট এটা একটু মুখস্থের মতো রাখা খুব জরুরি। এবার তুমি ডিরেক্টলি মুখস্থ করো বা বারে বারে পড়ো বা প্রিভিয়াস কোশ্চেন পড়ো, এটা ম্যান্ডেটরি টাইপ। কারণটা কি জানো? কারণটা হলো এই ভার্বগুলো একটু তেরা টাইপ। এই ভার্বগুলো এবং এই অ্যাডজেক্টিভগুলোর ব্যবহার যেটা, এটা কোনো গ্রামাটিক্যাল রুল ফলো করে না। ফলে এই ভার্বগুলো তুমি যদি নিশ্চিতভাবে না পারো তাহলে আনসার করা, এই টপিক থেকে এই পয়েন্ট অফ ভিউতে থেকে প্রশ্ন আসলে আনসার করা মুশকিল। তাহলে এদেরকে আমরা সাবজেন্টিভ ওয়ার্ড বলি, তবে সাবজেন্টিভ তখনই বলবো যখন এদের পরে একটা কি থাকবে ভাইয়া, দ্যাট ক্লজ থাকবে। দেখো লুক এই বাক্যগুলো দেখো, ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট, দেখো ম্যান্ডেটরি একটা সাবজেন্টিভ ওয়ার্ড, সাজেস্টেড তারপর দ্যাট ক্লজ আছে, ইম্পর্টেন্ট দ্যাট ক্লজ আছে। তাহলে এই তিনটা ভার্ব, তিনটা সেন্টেন্সের দিকে আগে অ্যাটেনশন দাও। তারপর আমি ক্লিফটফেল এক্সাম্পলগুলো দেখাবো কেবল তোমাদের প্র্যাকটিসের জন্য। দেখো ভাইয়া, ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট, ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট হি বি, দেখো হির পরে ইজ লিখলে ভালো লাগতো না? না, আমাদের কথাটা হলো এই সাবজাংটিভ যে ওয়ার্ডগুলো, মানে এই ওয়ার্ডগুলোর পর যখন দ্যাট ক্লজ আসে এটা আমরা সাবজাংটিভ মুড বলি। তাহলে এই ওয়ার্ডগুলোর পরে দ্যাট ক্লজ আসবে, তারপর সাবজেক্টটা যাই হোক ভাইয়া ভার্বের বেস ফ্রম লিখবো। বেস ফ্রম মানে কি? ভার্বের বেস ফ্রম মানে হলো, আমি তোমাদের জন্য আগে একটু লিখে রেখেছিলাম, এই যে দিস ইজ কল্ড বেস ফর্ম। হ্যাঁ, আমরা র্যান্ডমলি বলে ফেলি। দেখো যে হি রিডস, এই ভার্বটাকে আমরা প্রেজেন্ট ফর্মে বলবো, আর হি ক্যান রিড এটাকে ভার্বের বেস ফর্ম বলবো। কেন? দেখো প্রেজেন্ট ফর্মের সাথে ভাইয়া এস বা ইএস যুক্ত হতে পারে, বাট বেস ফর্মের সাথে কোনো কিছু যুক্ত হবে না, এস, ইএস, আইএনজি কিছু যুক্ত হবে না, এটা আমরা বেস ফর্ম বলি। কেমন? তো এটাই বলছি, আমরা সাবজাংটিভ যে ওয়ার্ডগুলোর কথা বলছি এদের পরে দ্যাট ক্লজ আসবে, দ্যাট ক্লজের পর সাবজেক্টটা যাই হোক ভাইয়া ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। দেখো এখন এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে আমরা বিইবি লিখতে হয়। দেখো হি ডাজ লিখলে ভালো লাগতো, বাট হি ডিউ পড়তে হয়। হি টেক লিখলে ভালো হতো, হি টেক লিখতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ ইম্পর্টেন্ট শব্দটা ইম্পর্টেন্ট লেখা আছে এখানে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এই সাবজেন্টিভ ওয়ার্ড যেগুলো বললেন এদের প্রতি দ্যাট ক্লজ না আসে, দ্যাট ক্লজ না আসলে নরমাল ইংলিশ হবে। নরমাল যে পয়েন্টটা, দ্যাট ক্লজ না আসলে অ্যাডজেক্টিভগুলো পরে ইনফিনিটিভ হয়, এই ওয়ার্ডগুলোর পরে ইনফিনিটিভ হয়, একটা ছাড়া সে কি সাজেস্ট, সাজেস্টের পর আইএনজি হয়, এটা আমরা এমনও জানি। ওকে, কথাবার্তা আশা করি ক্লিয়ার। এবার আসো আমি তোমাদেরকে দেখাই আমাদের পরীক্ষাগুলো তো কেমন প্রশ্ন আসে। যেমন ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে, এগুলো সব ইউনিভার্সিটি আসা প্রশ্ন, এই দুটা চট্টগ্রাম আসা প্রশ্ন। ঠিক আনসার করো তো, চিন্তা করো একটু। দেখো ভাইয়া সাজেস্টেড আছে, তোমার কাছে মনে হতে পারে স্যার দ্যাট ক্লজের পরে তো দ্যাট ক্লজের আগে যে টেন্স হয় পরেও সেম টেন্স হয়, এটাই আমরা জানি। বাট এখানে সাজেস্টেড ভার্বটা যদি মুখস্থ না থাকে, সাজেস্টের পর বা এই ভার্বগুলোর পর যদি দ্যাট ক্লজ হয় তারপরে ভার্বের বেস ফর্ম হয়, এখন এই ভার্বগুলো যদি তোমার মুখস্থ না থাকে, ওয়ার্ডগুলো মুখস্থ না থাকে, উত্তর করা মুশকিল। তখন তুমি দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স পরে পাস্ট টেন্স, আগে পাস্ট টেন্স পরে পাস্ট পারফেক্ট অর্থ দিয়ে চিন্তা করো, বাট এখানে এগুলো হয় না, ভার্বের বেস ফর্ম লিখতে হবে। ফলে উত্তর তুমি নিশ্চয় বলবা দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লুজ, এই ভার্বের বেস ফর্ম লাগবে। তারপরে দেখো দ্য ইউনিভার্সিটি রিকোয়ার, রিকোয়ার সাবজেক্টিভ ওয়ার্ড দ্যাট ক্লজ আছে। দেখো অল স্টুডেন্টস, ভার্বের কোন ফর্ম লাগবে? বেস ফর্ম। দেখো টেক ভাইয়া টেক। তারপর মিস্টার মহসিন প্রেফারস দ্যাট, প্রেফার একটা লিঙ্কিং সাবজেক্টিভ ওয়ার্ড দ্যাট ক্লজ আছে, সাবজেক্টের পর কোন ফর্ম লাগবে? ভার্বের বেস ফর্ম। দেখো স্পিক। খুব ইজি কথা, সবাই নিশ্চয় পেরেছো আমি জানি। দেখো ভাইয়া উত্তরগুলো আমাদের প্রথমটার উত্তর হবে লুজ, কারণ সাজেস্টেড দ্যাট সাবজেক্টিভ মুডে আছে। তারপর এটা দেখো রিকোয়ার্ড দ্যাট সাবজেক্টিভ মুড ভার্বের বেস ফর্ম। তারপরে দেখো প্রেফার দ্যাট ভার্বের বেস ফর্ম স্পিক। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার হলে আমরা তারপর এক্সারসাইজে যাব। তার আগে ওনাদের এন্ড থেকে আমরা কিছু বাক্য পড়ে আসি। হ্যাঁ, বাক্য পড়ে আসি। দেখো এই যে স্ট্রাকচারটা এটা বলছো না, দেখো সাবজেক্ট মানে এই ভার্বগুলো থাকলে সাবজেক্ট ভার্ব হবে, দ্যাট ক্লজের পরে সাবজেক্ট যাই হোক ভার্বের কোন ফর্ম লাগবে? এই যে ভার্ব ইন সিম্পল ফর্ম, আমরা ভার্বের বেস ফর্মটার কথা বলবো, মানে এর সাথে কিছু যুক্ত করা যাবে না। এক্সাম্পলগুলো পড়ো, এক্সাম্পলগুলো কাজে দিবে আমাদের। দেখো প্রথম বাক্যে লিখে আছে ভাইয়া দ্য জাজ ইনসিস্টেড, তারপর দেখো দ্যাট ক্লজ আছে, ইনসিস্ট একটা সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট ক্লজ আছে, ভার্বের কোন ফর্ম? দ্য জুরি রিটার্ন লেখা আছে, রিটার্নস লেখা নাই। তারপর দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স দ্যাট অল ইটস স্টুডেন্টস টেক, দেখো। তারপরে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, এটা চট্টগ্রামে আসা একটা প্রশ্ন ভাইয়া, এটা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে 3-4 বার আসছে আমার জানাই পর্যন্ত। এই বাক্যটাই, এই ডক্টর আর সাজেস্ট শব্দটা রাইখা, পেশেন্ট শব্দটা রাইখা, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট। দেখো ভাইয়া হিজ পেশেন্টের পরে কিন্তু ভার্বের সাথে অ্যাস দিতে ভালো লাগতো তোমার, বাট
এবং সাজেস্টের আগে পাস্ট টেন্স আছে, পরেও পাস্ট পারফেক্ট দিতে অনেক ভালো লাগবে, কিছুই লেখা যাবে না, ভার্বের বিশ্রম লিখতে হবে, কারণ সাজেস্ট ভার্বটার পর দ্যাট ক্লজ আছে, সাজেস্ট এখানে একটা সাবজেক্টিভ ওয়ার্ড। তারপর দেখো কংগ্রেস হ্যাজ ডিক্রি, ডিক্রি মানে হলো আইন জারি করা, তারপর দ্যাট ক্লজ আছে, দেখো সাবজেক্টিভ ওয়ার্ড, ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। এখন ইজ লেখা যাবে না, এখানে শুধু বি লেখা যাবে। তারপর উই প্রপোজ দ্যাট হি টেক্স লেখা যাবে না, আই মুভ দ্যাট উই অ্যাডজার্ন আনটিল দিস আফটারনুন। আশা করি বুঝতে পেরেছি ভাইয়া তোমাদেরকে। হ্যাঁ, এগুলো ভাইয়া তোমাদেরকে লিখে দিয়েছি আমার যেটা আগে দেখাইলাম। তোমরা এই ভার্বগুলো নিশ্চয়ই সব বইতে পাওয়া, আর আমাদের ক্লিফস্টফেল তো নিশ্চয়ই আছে তোমার কাছে, না থাকলে 80-100 টাকা দিয়ে একটা বই কেনা যায় ভাই। আমি একটা স্টুডেন্টের সাথে আমার কনভারসেশন হয়েছে, আমার ক্লাস করে বলছে স্যার আমাকে বই কিনতেই হবে। আমি বললাম কিনতে পারো, পিডিএফও করতে পারো। এখন আমার বলে স্যার বই কোথায় পাওয়া যাবে? এখন আমি আসলে একটু হসপস খাইয়ে গেলাম আর কি, মানে আমি একটু অকওয়ার্ডে পড়ে গেলাম, কি রে ভাই বই কোথায় পাওয়া যাবে আমার প্রশ্ন করতেছে। তা আমি চিন্তা করলাম ওরে উত্তরে একটু ঘুরাই দে, ওরে বলছি বই যেখানে বিক্রি হয়। ওরা আমি বলতে পারতাম লাইব্রেরি, আমি ব্যস্ত, তারপরে ও আমার প্রশ্ন করছে। আমি বললাম তুমি একটা বই কিনে ফেলতে পারো ভাই, বই কিনে ফেললে বই কই বিক্রি হয়? লাইব্রেরিতে বিক্রি হয়। ওর প্রশ্ন বই কোথায় পাওয়া যাবে? আমি বলতে পারতাম লাইব্রেরিতে, বাট বলছি বই যেখানে পাওয়া যায়, তো তুমি উত্তর বার করো। তো ভাবলাম যে আমরা আবার প্রশ্ন করে কিনা, দেখি না মাশাআল্লাহ বুঝে গেছে। তো ভাইয়া তুমি একটা বই কিনা 80 টাকা 100 টাকা দিয়া, পিডিএফ আছে ভাই, পিডিএফ দিয়ে পড়ে ফেলতে পারো, বাট বই থাকলে একটু ভালো লাগবে তোমার নিজের কাছে, কেমন? আসো, ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড, দেখো ভাইয়া ফাইন্ডস পড়তে খুব ভালো লাগবে, বাট এই জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, আলাদা করে আমি সময় নিয়ে পড়াচ্ছি তোমাদের। দেখো ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট শি লিভস, লিখলি কত ভালো লাগতো, বাট শি লিভ, কিছু করার নাই ভাই। ইট হ্যাজ বিন প্রপোজড দ্যাট উই চেঞ্জ, এটা আমরা মোটামুটি মেনে নিতে পারবো, বাট মানতে কষ্ট হবে। দেখো ভাইয়া দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স আছে, পরে প্রেজেন্ট টেন্স, কেমন জানো না? আমরা সিকোয়েন্স অফ টেন্সের সময় পড়ি দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স হলে পরে অবশ্যই পাস্ট টেন্স থাকবে, এই মুডটা, বাট এখানে নাই কিন্তু। দেখো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ রিমেম্বার, এটা মাইনে নিতে পারি আমি সহজে। ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট হি ফরগেট, এটা মানতে খুব কষ্ট হবে, বাট কিছু করার নাই ভাই, ভালো করে পড়ো। ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট উই ওয়েট, এটা তাও মাইনে নিতে পারবো, যদিও একটু কষ্ট হবে কারণ পাস্ট টেন্স আছে, তাও কিছু করার নাই। সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লজ আসছে, ভার্বের বেস ফর্ম হবে, তারপরে সাবজেক্ট যাই হোক। এবার আমরা এক্সারসাইজে চলে যাই ভাইয়া, 39 এর এক্সারসাইজ। এ দেখো 1 থেকে 4 তুমি এখান থেকে করতে পারো, 1 থেকে 4 আছে, 1 থেকে 4 একটু পজ দিতে পারো। আমি তোমাদের দেখাবো আমার মতো করে, এই 5 থেকে 10 আছে, আমি তোমাদেরকে দেখাই, আমি তোমাদের 5টা দেখাবো। এই বই থেকে সুন্দর করে আমার মতো করে আমি ছবি 2 লাইনে এখানে রাখছি, তোমরা একসাথে উত্তরগুলো করে ফেলতে পারো। আমি যা দিলাম এগুলো পড়লেই ইনাফ। হ্যাঁ, মানে তোমার আর বই ঘাটাঘাটি করতে হবে না, এই চিন্তা আমি রাখছি এখানে। দেখো ভাইয়া 1 থেকে 4 আছে, তোমরা একটু পজ করতে পারো, পজ করে চিন্তা করো। মানে এখানে কোশ্চেনে কি বলছে, কারেক্ট দ্য এরর্স ইন দ্য ফলোইং সেন্টেন্স ইফ দেয়ার আর নো এরর্স, রাইট কারেক্ট। মানে কারেক্ট থাকলে কারেক্ট লিখো, ভুল থাকলে ভুলটারে ঠিক করে দাও। খুব ইজি কথাবার্তা, আমি জানি সবাই পারবা। দেখো ভাইয়ারা একটু কাজ করে যদি করি, উত্তরগুলো ভাই পাশে লিখে রাখছি। দ্য টিচার ডিমান্ডেড দ্যাট, দেখো ভাই ডিমান্ড একটা সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট ক্লজ যেহেতু আছে, সাবজেক্ট দ্য স্টুডেন্ট সিঙ্গুলার বলে আমরা আবার এখানে এস লিখতে চাইবো না, পাস্ট টেন্স তো লিখাও যাবে না, আগে পাস্ট টেন্স আছে পরে পাস্ট টেন্স লিখবো, এটা আমাদের রুলে পড়ে, বাট এখানে পড়বো না, কারণ ডিমান্ড ভার্বটা সাবজেক্টিভ মুখস্থ না থাকলে বিপদে পারবো। এই জন্য বলছি ভাই সাবজেক্টিভ ওয়ার্ডগুলো একটু খুব শক্ত করে গ্রিপে রাখো। আদার দেন দ্যাট তুমি গ্রামারের অন্যান্য সব রুল মিলাইবা, উত্তর হয়ে যাবে অন্যান্য রুলে, বাট এটা ভুল হয়ে যাবে, কারণ এই সাবজেক্টিভ ওয়ার্ড কোনো রুল মিলে না। ওর রুল হলো এটাই, সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লজ আসবে, সাবজেক্ট যাই হোক, ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম মানে হলো ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না, তাহলে এখানে লেফট হবে না, কি হবে ভাইয়া? LEAVE, লিভ, এটা। তারপর ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি কল্ড, না হি কলস, এসও দেওয়া যাবে না, আরাম কইরা। তারপর ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ডিলে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। 4 শি ইন্টেন্ডস টু, ইন্টেন্ডের পর ইনফিনিটিভ হয়, রিডিংও পড়ো ভাইয়া, উত্তরগুলো রিডিংও পড়ো। ধরো তুমি দ্য টিচার ডিমান্ডেড দ্য স্টুডেন্ট লিভ দ্য রুম, একটু রিডিংও পড়ো, তাহলে মুখের মানে সচেতনভাবে রিডিং পড়ো, আন্দাজে রিডিং পড়ো না, এই ডিমান্ড ভার্বটার দিকে ফোকাস করে রিডিং পড়ো। ডিমান্ড যেহেতু সাবজেক্টিভ, এই জন্য আমরা এখানে লিভ লিখলাম। তারপর শি ইন্টেন্ডস টু মুভ দ্যাট দ্য কমিটি সাসপেন্ডস, এস লেখা যাবে না, সাসপেন্ড লাগবে, এসটা বাদ। তারপর আসো ভাইয়া 5 থেকে 10, তুমি একটু পজ করতে পারো চিন্তা করার জন্য, তারপর আমার সাথে মিলিয়ে ফেলো, আমি অপেক্ষা না দেই, সময় বেশি কাটাবো না। আসো, দ্য কিং ডিক্রিড, কিং আইন জারি করছে, দ্যাট সাবজেক্টিভ ওয়ার্ড। তারপর দ্য নিউ লজ, টু হবে না, পাস্ট টেন্স লিখা যাবে না, ভার্ব বেস ফর্ম টেক লিখতে হবে, টেক। দেখো টেক। আই প্রপোজ দ্যাট ইউ শুড, না ইউ শুড লিখা যাবে না, ইউ স্টপ, আই প্রপোজ দ্যাট ইউ স্টপ দিস রেলি। তারপর আই অ্যাডভাইস ইউ
আই অ্যাডভাইস ইউ টেক দ্য হলো না তো ভাইয়া, আমি তোমাদের বলছিলাম না ভাই তোমাদেরকে যে এই সাবজেক্টিভ ওয়ার্ড যাদেরকে আমরা বললাম অ্যাডজেক্টিভ ভার্ব, এদের পরে দ্যাট ক্লজ আসলে আমরা ভার্বের বেস ফর্ম লিখব সাবজেক্টের পরে, সাবজেক্ট যাই হোক। কিন্তু যদি দ্যাট ক্লজ না আসে, ডাইরেক্ট ভার্ব চলে আসে, আমরা ইনফিনিটিভ লিখবো সবার আগে, মানে সবাই মানে এই ভার্বগুলোর পর একটা ভার্ব আসলে ওই ভার্বগুলোর ইনফিনিটিভ বানাবো সাজেস্ট ছাড়া, সাজেস্টের পর একটা ভার্ব আসলে আইএনজি হয়। তাহলে দেখো আই অ্যাডভাইস ইউ, দ্যাট ক্লজ নাই, আই অ্যাডভাইস ইউ টু টেক, এই যে টেকটারে টু টেক বানাই দিব। হিজ ফাদার প্রেফারস দ্যাট, দ্যাট যেহেতু আছে তার মানে সাবজেক্টিভ ওয়ার্ড, হির পরে ভার্বের বেস ফর্ম লিখবে, অ্যাটেন্ডস এস লিখবো না, অ্যাটেন্ড। তারপরে দ্য ফ্যাকাল্টি স্টিপুলেটেড দ্যাট দ্য রুল বি, না ভাইয়া ইয়েস এটা ঠিক আছে বি, মানে এখানে এম ইজ আর লেখা যাবে না, বিইবি, এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে আমরা শুধু বিইবি লিখতে পারবো, অ্যাবলিশড। তারপর দ্য শি আর্জড দ্যাট উই ফাউন্ড না উই ফাইন্ড, ভার্বের বেস ফর্ম। তাহলে কথা হলো কেউ চায় কেউ কিছু একটা করুক, এই বুঝাতে আমরা এই সাবজেক্টিভ টপিক মানে ওয়ার্ডগুলোকে ইউজ করি। ফলে এই ওয়ার্ডগুলোকে মুখস্থের মতো রাখলে আমাদের জন্য সহজ। আদার দেন এই প্রশ্ন উত্তরটা খুব মানে এই টপিকটা খুব সোজা, উত্তর বের করা কঠিন হবে যদি ভার্বগুলো বা অ্যাডজেক্টিভগুলো খেয়াল তোমার না থাকে। তাহলে এই ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লজ আসবে, ভার্বের বেস ফর্ম হবে সাবজেক্ট যাই হোক। যদি দ্যাট ক্লজ না আসে ভাইয়া ইনফিনিটিভ বানাবো সেকেন্ড ভার্বটাকে, এই ভার্বগুলোর পরে যে ভার্বটা আসবে সেটাকে ইনফিনিটিভ বানাবো সাজেস্ট ছাড়া, সাজেস্টের পর একটা ভার্ব আসলে আইএনজি হয়, আমরা এমনিতেও জানি। মোটামুটি ভাইয়া তোমাদেরকে শেষ করে দিয়েছি সাবজেক্টিভ টপিকটা। এবার তোমাদেরকে নিয়ে আমি কোথায় আসবো, তোমাদেরকে নিয়ে আসবো এবার ইনক্লুসিভে। হ্যাঁ, ইনক্লুসিভ মানে কি ভাইয়া, এই যে লেখা আছে দ্য এক্সপ্রেশন, যেটা আমরা আমাদের ভাষায় প্যারালেলিজম আকারে আমরা পড়ে থাকি। দেখো এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া, এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন দেখা যায়, পাশাপাশি এটা আমরা ইংলিশে কথা বলতে গেলে বা ইংলিশ লিখতে গেলে খুব ভালো কাজে লাগে। আসো দ্য এক্সপ্রেশনস নট অনলি বাট অলসো বোথ, দেখো ভাইয়া নট অনলি থাকলে বাট অলসো থাকে আমরা জানি, বোথ থাকলে এন্ড থাকতেই হয়, কেমন? এবং এটা দিয়ে গত বছর আমাদের চট্টগ্রামের এই ইউনিটের প্রশ্ন আসছে এই বোথ এন্ড এর পয়েন্ট অফ ভিউ থেকে। অ্যাজ ওয়েল এজ দেখো মিন ইন এডিশন টু, লাইক এন্টিটিজ মাস্ট বি ইউজ টুগেদার। আচ্ছা যাই হোক, আমরা এগুলো যদি কাজ করি, এই নট অনলি বাট অলসো ভাইয়া যদি একটু সহজ করে বলি, ভাইয়া সহজ করে আমার ভাষায় বলি, এখানে খেয়াল করবা এই নট অনলির পরে যা বসবে বাট অলসোর পরে তাই বসবে। প্যারালেলিজমের একটা ভালো এক্সাম্পল ভাইয়া বলি, এটা হলো অনেকটা রেল রাস্তা চেনো, রেল রাস্তা দুই লাইন কিন্তু সমান সমান থাকে, একবারে সমান সমান না হলে কিন্তু রেল অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই প্যারালেলিজম পয়েন্টটা এটাই, মানে নট অনলির পরে যেমন ওয়ার্ড থাকে বাট অলসোর পরে তেমনই থাকবে। দেখো লিখা আছে নট অনলির পরে নাউন থাকলে পরেও নাউন থাকবে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব থাকবে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে, মানে কোনো চেঞ্জ করা যাবে না। এটাই দেখো এক্সাম্পলগুলো দেখো, এক্সাম্পল দেখো রবার্ট ইজ নট অনলি ট্যালেন্টেড বাট অলসো হ্যান্ডসাম। দেখো আমি একটা করে এক্সাম্পল দেখাই, বাকিগুলো তোমরা নিজেরা পড়লেই পারবা। রবার্ট ইজ নট অনলি ট্যালেন্টেড, দেখো নট অনলি পরে ট্যালেন্টেড অ্যাডজেক্টিভ বাট অলসো হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ। তারপর দেখো ভাইয়া বেথ প্লেজ নট অনলি দ্য গিটার, নাউন পরে দেখো নাউন, বুঝতে পারছো? হি রাইটস নট অনলি কারেক্টলি অ্যাডভার্ব বাট অলসো পরে অ্যাডভার্ব, তার মানে আগে মানে নট অনলির পরে যা বসবে যেই টাইপের ওয়ার্ড বসবে বাট অলসো পরে সেই টাইপের ওয়ার্ডই বসবে। শেষ, আমি এর কথা না বাড়াই। আসো ভাইয়া এবার আমরা আরেকটা পয়েন্ট দেখো, দেখো লেখা আছে মেক শিওর দিয়ে একটা পয়েন্ট লেখা আছে, এটার বাংলা আমি প্রতিবার আমি এক্সাম্পল গুলো তোমাদেরকে দেখতে অ্যাটেনশন দেই, আমি বুঝাই দিলে বুঝে যাবা। আসো ভাইয়া লেখা আছে হি ইজ নট অনলি ফেমাস ইন ইতালি বাট অলসো ইন সুইজারল্যান্ড। তোমার কাছে এটা দেখে মনে হইতে পারে ভুল, বাট একটু মনোযোগ দিয়ে পড়ো তো আসলে ভুল কিনা এটা। হি ইজ নট অনলি ফেমাস ইন ইতালি বাট অলসো ইন সুইজারল্যান্ড, তোমার কাছে মনে হইতে পারে ঠিক, বাট ভাইয়া একটা ভুলের ইস্যু আছে, ভুলের ইস্যু দুটা। এক নম্বর চিন্তা করো ভাইয়া, আমরা বলছিলাম নট অনলি পরে যা বাট অলসোর পরে তাই বসবে, নট অনলি পরে লেখা আছে ফেমাস একটা অ্যাডজেক্টিভ, বাট অলসোর পরে কি অ্যাডজেক্টিভ লেখা আছে? নাই, ফলে মিলে না এটা। এবং আরেকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে ভাইয়া, সে হি ইজ নট অনলি ফেমাস, মানে তুমি কথাটা এমন হলে ভালো হয়, এই যে কারেক্ট উত্তর লেখা আছে হি ইজ ফেমাস, সে বিখ্যাত শুধু ইতালিতে না সুইজারল্যান্ডেও। কথা ক্লিয়ার? তার মানে হি ইজ ফেমাস, সে বিখ্যাত, আগে কিন্তু হি ইজ নট অনলি ফেমাস ইন ইতালি, বাক্যটা এখানেও মিলে না, আর অর্থের দিকে অ্যাটেনশন দিলে দেখো মিলবে না। হি ইজ ফেমাস আগে হলো সে বিখ্যাত, কোথায় কোথায়? ইতালিতেও, শুধু ইতালিতে না সুইজারল্যান্ডেও। আশা করি বুঝাতে পেরেছি ভাইয়া। তারপর আসো অ্যাজ ওয়েল এজ, অ্যাজ ওয়েল এজ এর কথা কিন্তু সেম টাইপ ভাইয়া, আমরা জানবো অ্যাজ ওয়েল এজ থাকলে মানে বোথ থাকলে এন্ড লিখতে হয়, আবার অ্যাজ ওয়েল এজ থাকলে কিন্তু বোথের সাথে এন্ড অ্যাজ ওয়েল এজ লেখা যায় না, সেম কথা। এই নট অনলি বাট অলসো টাইপেরই অ্যাজ ওয়েল এজ এর আগে যা থাকবে পরও কিন্তু তাই থাকবে। আমি ব্যাখ্যায় যাব না, শুধু একটা দুটো এক্সাম্পল দেই, ওই আগের কথাগুলো এক্সাম্পল দেখো। লিখছে রবার্ট ইজ ট্যালেন্টেড অ্যাজ ওয়েল এজ হ্যান্ডসাম। দেখো অ্যাজ ওয়েল এজ এর আগে অ্যাডজেক্টিভ পরও অ্যাডজেক্টিভ, রিডিং পড়লে হবে, আমি সামনে আগে যাই। তারপরে দেখো বোথ এন্ড, এই যে দেখো ভাইয়া কোথাও যদি বোথ থাকে এন্ড থাকবেই, তবে বোথের সাথে অ্যাজ ওয়েল এজ লেখা যাবে না, বোথের সাথে অ্যাজ ওয়েল এজ লেখা যাবে না, মানে অ্যাজ ওয়েল এজ যে অর্থ দেয় বোথ আর এন্ড সেম অর্থই কিন্তু দেয়। দেখো
এবং প্যারালাল প্যাটার্নটা একটাই, ওই যে বোথের পরে যেমন ওয়ার্ড থাকবে এন্ডের পরে তেমন ওয়ার্ডই কিন্তু থাকতে হবে। যেমন দেখো রবার্ট ইজ বোথ ট্যালেন্টেড এন্ড হ্যান্ডসাম, দেখো বোথ আছে এবং এন্ড আছে, এবং বোথের পরে ট্যালেন্টেড অ্যাডজেক্টিভ, হ্যান্ডসামও কিন্তু অ্যাডজেক্টিভ। এই প্যাটার্নটা কিন্তু আমরা ফলো করব, এটাকে বলি আমরা প্যারালেলিজম, মানে আগে যা থাকবে পরে তাই থাকবে। এবার প্র্যাকটিস করো, খুব ইজি কথা, এটা ইনক্লুসিভ খুব ইজি জিনিস। দেখো ভাইয়া লেখা আছে সাপ্লাই দ্য মিসিং কানেক্টরস, মানে একটা কানেক্টর এখানে লিখতে বলছে। নট অনলি লিখতে পারবা, নট অনলি বাট অলসো, বোথ এন্ড অ্যাজ ওয়েল এজ, তিনটা যে কোনো একটা লিখবা। সব সেন্টেন্সে একটা ব্ল্যাঙ্ক আছে, কোথায় তুমি কোনটা লিখবা চিন্তা করো। তুমি এটা আমার সাথেও করতে পারো। লুক, এই যে আমি এক্সাম্পল দিয়ে রাখছি তোমার জন্য। এখানে একটা 5 আছে, ভাইয়া ছবি তুলছি তো এই জন্য পৃষ্ঠার মাঝ বরাবরটা আসছে, করো। দেখো ভাইয়া জুলিয়া স্পিক্স ড্যাশ বাট অলসো আছে, কি রে ভাই সোজা কথা না? চিন্তা করা শেষ ভাইয়া, এবার ভাইয়ার সাথে উত্তরগুলো মিলিয়ে ফেলো। দেখ আমি কুইক দেখাই দেই, ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দেখো জুলিয়া স্পিক্স বাট অলসো আছে, তুমি তো মাইরে দিবা। জুলিয়া কথা বলে, নট অনলি স্প্যানিশ বাট অলসো ফ্রেঞ্চ, এই যে মানে সে শুধু স্প্যানিশে কথা বলে না, ফ্রেঞ্চে কথা বলে। শি বট দ্য ইয়েলো সোয়েটার ড্যাশ দ্য বেজ স্কার্ট, তার মানে তুমি বুঝতে পারছো এখানে কি লিখতে হবে। এখানে এন যেহেতু আলাদা করে লেখার অপশন না, আমরা এন দিয়ে দিলেও বাক্যের অর্থ হয়, বাট এখানে অ্যাজ ওয়েল এজ লিখতে হবে অপশন অনুযায়ী। হ্যাঁ, অ্যাজ ওয়েল এজ লিখতে হবে। শি বট দ্য ইয়েলো সোয়েটার অ্যাজ ওয়েল এজ দ্য বেজ শার্ট, মানে অ্যাজ ওয়েল এজ অর্থ যা, এন্ড অর্থ তাই। তারপরে দে হ্যাভ হাউসেস ড্যাশ ইন দ্য কান্ট্রি এন্ড, দেখো এই যে এন্ড আছে যেহেতু এখানে, দে হ্যাভ হাউসেস তার বাড়ি আছে, কান্ট্রিতেও আছে সিটিতেও আছে, মানে কান্ট্রি বলতে এখানে গ্রাম বোঝায়, আর সিটি মানে শহর বোঝায়, কেমন? তাহলে এন্ড আছে, তাহলে এখানে বোথ লিখবা, বোথ থাকলে এন্ড হয়, এন্ড থাকলে বোথ লিখতে হবে, যেহেতু দুটো নাউন আছে দুই পাশে দেখতে পাচ্ছ। ইন দ্য কান্ট্রি একটা অ্যাডভার্বিয়াল আছে, পরে একটা অ্যাডভার্বিয়াল আছে। হি ইজ নট অনলি আছে, তাহলে বাট অলসো দিয়ে কাজ চালাও। এই যে হি ইজ নট অনলি ইন্ডাস্ট্রিয়াস বাট অলসো ইঞ্জিনিয়াস। হার চিলড্রেন হ্যাভ আমেরিকান কাজিনস ড্যাশ স্প্যানিশ ওয়ান্স, মানে স্প্যানিশও আছে আমেরিকান আছে, এখানে অ্যাজ ওয়েল এজ লিখবা। দেখো অ্যাজ ওয়েল এজ লিখবা। তারপর আসো ভাইয়া 6 থেকে 10 পজ করতে পারো তোমরা, 6 থেকে 10 চিন্তা করো। অপশন 3টা লিখবা, নট অনলি বাট অলসো একটা দি বসাবা, অ্যাজ ওয়েল এজ বসাবা, অথবা একটা কি জানি আছে বোথ এন্ড। আসো সহজ হিসাব নিকাশ আমাদের। দেখো ভাইয়া আমার লেখা আছে দেয়ার ইউরোপিয়ান ট্যুর ইনক্লুডস ড্যাশ জার্মানি এন্ড আছে, তাহলে বোথ লিখবা। আমি সরি এন্ড অস্ট্রেলিয়ান বাট অলসো আছে, সরি বাট অলসো সুইজারল্যান্ড। তাহলে দেয়ার ইউরোপিয়ান ট্যুর ইনক্লুডস নট অনলি জার্মানি এন্ড অস্ট্রেলিয়া বাট অলসো সুইজারল্যান্ড, মানে তাদের ইউরোপিয়ান যে ট্যুরটা আছে সেটাতে শুধু জার্মানি না অস্ট্রেলিয়া না, সুইজারল্যান্ডও আছে। কিন্তু অস্ট্রিয়া বলি কেন, অস্ট্রিয়া। তারপর হার ব্যান্ডেজড, হি ব্যান্ডেজ দ্য আর্ম বোথ টাইটলি এন্ড কুইকলি, তাহলে বোথ থাকলে এন্ড, দেখো আমি মুখে বলেও ফেলেছি। ক্লার্ক নট অনলি আছে, তাহলে বাট অলসো লিখবে ভাইয়া, নট অনলি বাট অলসো। নয় টম ট্রাইরন ওয়াজ আ প্লেরাইট ড্যাশ অ্যান অ্যাক্টর, তাহলে কি লিখবে অ্যাজ ওয়েল এজ অ্যান অ্যাক্টর, অ্যাজ ওয়েল এজ অ্যান অ্যাক্টর। এন্ড লিখলেও হয়, বাট আমাদের এখানে ইনস্ট্রাকশনে অ্যাজ ওয়েল এজ লেখার কথা বলা হয়েছে। দ্য ব্রাইডস বুকে ইনক্লুডেড রোজেস এন্ড ড্যাশ অর্চিডস, কি লিখবা এন্ড তো দেখো আমি এন্ড বলে ফেলছি, বাট অ্যাজ ওয়েল এজ এখানে বলতে হবে যেহেতু এন্ডের অপশনটা নাই। মোটামুটি এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। ভাই যদি ওভারঅল একটা ভিউ দেই, আমরা শুরুতে পড়ছিলাম কি জানো ভাইয়া, দ্যাট ক্লজ, অপশনাল দ্যাট ক্লজ আর ম্যান্ডেটরি দ্যাট ক্লজ, অব্লিগেটরি দ্যাট ক্লজ। অব্লিগেটরি দ্যাট ক্লজে পড়ছিলাম আমরা মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট, স্টেট, এদের পর দ্যাট ক্লজ লিখতে হবে, বাকি ভার্বগুলোর পর দ্যাট ক্লজ লিখলেও হবে না লিখলে হবে। সাবজাংটিভ পড়ছিলাম কেউ চায় কেউ না কিছু একটা কেউ করুক, এটা বোঝাতে আমরা কিছু শব্দ পড়েছিলাম, এদেরকে মুখস্থের মতো রাখা জরুরি, খুব জরুরি, কারণ এরা কোনো গ্রামাটিক্যাল রুল ফলো করে না। এদের পর দ্যাট ক্লজ থাকবে, সাবজেক্ট যাই হোক ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম মানে হলো ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি কিছু যুক্ত হবে না, এবং অক্সিলারি যদি আসে অ্যামিজ আর ওয়াজারের পরিবর্তে আমরা বিইবি লিখতে পারবো কেবল। তারপর বলেছিলাম এদের পরে যদি ভাইয়া দ্যাট ক্লজ না আসে, আরেকটা ভার্ব আসে, ইনফিনিটিভ লিখতে হবে। সাজেস্ট ছাড়া সাজেস্টের পর আরেকটা ভার্ব আসলে আইএনজি লিখতে হয়, এই হলো সাবজাংটিভ। ইনক্লুসিভ বলতে আমরা যেটা বুঝেছি এখানে নট অনলি বাট অলসো, বোথ এন্ড, অ্যাজ ওয়েল এজ। নট অনলির পরে যেই শব্দ, যেই টাইপের শব্দ থাকবে, বাট অলসোর পরে সেম টাইপের শব্দই থাকবে, সেম কথা। বোথের পরে যেই টাইপের শব্দ থাকবে, এন্ডের পরে সেম টাইপের শব্দই থাকবে, এবং অ্যাজ ওয়েল এজ এর আগে যেই টাইপের শব্দ থাকবে, অ্যাজ ওয়েল এজ এর পরেও সেম টাইপের শব্দ থাকবে। অ্যাজ ওয়েল এজ এর অর্থ পুরোপুরি আমাদের এ এন্ড ডি, এন্ডের মতো। এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস করে উপকার নিশ্চয়ই পেয়েছো। উপকার পাইছো কিনা ভাইয়ের কমেন্টে জানাবা, আমার দোয়া রাখবা, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।